মার্কেটে আসছি আজকে অনেক দিন পরে। তবে মার্কেটে আসার কারণ হচ্ছে সামনে যে শীত, মা গো মা! আমিও আমার আব্বু এসেছি সবার জন্য মার্কেট করতে। আমাদের বাইকটা রেখে মার্কেটে ঢুকতে যাব এমন সময় খেয়াল করলাম যে আজকে অনেক যানজট লাগছে মার্কেটে। যাই হোক, আমরাও আমাদের কেনাকাটা শুরু করলাম। আমাদের কেনাকাটা শেষ করে টাকা দিয়ে যেই পেছনের দিকে ঘুরবো, তখনই একটা বোরকা পরা মেয়ে আমার দিকে কিছু শপিং ব্যাগ দিয়ে বলছে, কি ব্যাপার? আমাকে ওইখানে রেখে কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি তো পুরাই হা হয়ে গেলাম। আর আপনারা ভাবছেন আমার আব্বু কি বলবে? তাহলে শুনুন। আজকে আগে বাড়ি চল, তারপর তোর একদিন কি আমার একদিন। আমার হা হয়ে থাকা দেখে মেয়েটা বলল, কি হলো, আমায় বাসায় নামিয়ে দিয়ে আসবে না? আমি তো একা একা বাসায় যেতে পারবো না এতগুলো ব্যাগ নিয়ে। এবার আমি কথা বললাম, এই মেয়ে, এই আপনার সমস্যা কি? চেনা নাই জানা নাই, আপনি এসে এসব কি বলছেন তখন থেকে? কি? আমি এমন করছি তাই না? তাহলে ওইখানে আমাকে একা একা রেখে চলে এসেছো কেন? আবার এখন বলছো আমাকে চেনো না? কি পাগল হয়ে গেলা নাকি? অন্য কোনো মেয়ে দেখে আমাকে চিনতে পারছো না? আমার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগ না প্রকাশ করে বললাম, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আপনি মনে হয় কারোর সাথে আমাকে গলিয়ে ফেলছেন। দেখুন, আমি আপনাকে চিনি না, আর আমি এখানে আমার আব্বুর সাথে এসেছি। এতক্ষণ আমার আব্বু চুপ করেছিল, কিন্তু এবার কথা বলল। দেখো মা, তোমার সত্যি কোথাও ভুল হচ্ছে, কারণ ও তো এখান থেকে কোথাও যায়নি। আর ও তো কোনো মেয়ের সাথে রিলেশন তো দূরের কথা, কথাও বলে না। ও হলো একটা ভিতর ডিম। এইবার আমার প্রেস্টিজের 12টা বাজলো। ও সরি আঙ্কেল, আমার মনে হয় সত্যিই তাহলে কোথাও ভুল হচ্ছে। এইবার তাহলে বুঝতে পেরেছেন? সরি। তারপর মেয়েটি চলে গেল। আমরাও রওনা দিলাম বাড়ির দিকে। আমরা আমাদের বাইকটা নিয়ে বাসায় চলে আসলাম। আমি যত বাড়ির দিকে আসছি তত বেশি ভয় হচ্ছে যে আজ কপালে কী আছে সেটা আল্লাহই ভালো জানেন। আমরা বাড়িতে চলে আসছি। যাক বাবা, আব্বু এখনও কিছু বলেনি। আমি সরাসরি আমার রুমে চলে গেলাম। গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমের দিকে যেতেই দেখি আব্বু আর আম্মু বসে আছে। তারা কী যেন বলাবলি করছে। আমি গিয়ে পাশে বসতেই আম্মু হাসতে হাসতে আমাকে জিজ্ঞেস করলো, কী রে বাবা, ওই মেয়েটা কে ছিল? আমি একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেলাম আর আস্তে করে বললাম, কোন মেয়েটা আম্মু? গাধা, মার্কেটে গিয়ে যে তোকে বয়ফ্রেন্ড বানাতে চাচ্ছিল, ওইটাকে চিনিস না? আশ্চর্য, আমি চিনব কিভাবে? আমি কি আগে কখনো দেখেছি নাকি যে চিনব? আরে, রাগ হবার কি আছে? রাগ করিস না। আর এখনও কোনো পছন্দ থাকলে বল। আসলে আমার রাগ একটু বেশি, তাই বলবো যে রাগ করিস না। আর ভাবছেন যে আমার পছন্দের কথা বলছে কেন? আসলে সবাই আমার জন্য মেয়ে দেখে রেখেছে, তাই আর কি। আরে না, আমার কোনো পছন্দ নাই। এই বলে আমি ওইখান থেকে রুমে চলে আসলাম। তারপর রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, তখন মার্কেটের ওই মেয়েটার কথা মনে হচ্ছিল। এখন ওই সব ভাবাভাবি শেষ। আগে আপনাদের আমার পরিচয়টা দেই। আমি মেহেদি হাসান পারভেজ, বাবা মায়ের 3 নাম্বার এবং শেষ পিচি ছেলে। আমার বড় 2 ভাই আছে। বাবা কিছুই করে না, ভাইয়া করে। আর আমার হবু ওয়াইফের নাম সুলতানা, আব্বুর বন্ধুর মেয়ে। আমি চেয়েছিলাম একটা প্রেম করব, তারপর বিয়ে করব, কিন্তু আব্বু আম্মুর কথায় রাজি হয়ে যায় বিয়েটা করতে। আমি পড়াশোনা শেষ করে এখন একটা কোম্পানিতে চাকরি করি। আর আমি কিন্তু এখনও আবার স্ত্রীকে দেখি নাই, মানে হবু বউ। যাই হোক, পরিচয় দিতে দিতে ঘুমিয়ে গেছি। এভাবে কয়দিন চলে গেল। আজ আব্বু বলছে একটু শ্বশুর বাড়ি যেতে হবে, সরি, হবু শ্বশুর বাড়ি। ভেবেছিলাম আজকে অন্তত নিজের জিনিসটার সাথে একটু দেখা করতে পারবো, কিন্তু কথায় আছে না যে ভাগ্যে না থাকলে কিছুই হয় না। আজকেও দেখা হলো না। যাই হোক, ওইখানে থেকে আসার সময় রাস্তার মধ্যে হঠাৎ করে বৃষ্টি আসায় একদম ভিজে গেলাম। যাই হোক, বাসায় এসে রাতে থেকে প্রচণ্ড জ্বর আসলো। ওষুধ খেয়ে কিছুটা সুস্থ হলেও পুরোপুরি সুস্থ হইনি। আজ আমি আর আব্বু ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমাকে দেখে কিছু পরীক্ষা করাতে বলল। আজকে প্রচণ্ড ভিড় থাকায় আমরা ওয়েট করছিলাম। এমন সময় কোথায় থেকে যেন সেই মেয়েটা এসে আমাকে বলছে যে, এত টেনশন করতে হবে না, বাচ্চার বেশি সমস্যা হয়নি, শুধু একটু জ্বর আসছিল। আমি যথারীতি অবাক হয়ে আব্বুর দিকে তাকিয়ে দেখলাম আব্বু মুচকি মুচকি হাসছে। আমি ভাবছিলাম আব্বু প্রচণ্ড রিয়্যাক্ট করবে। মানে, আপনি কাকে কি বলছেন এসব? মানেটা কি? হ্যাঁ, কি বলছো এসব? আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে এবার।
খেয়াল করলাম আব্বু আমার দিকে তাকিয়ে ওই মেয়েটাকে বলল, মা, তোমার কথা ভুল হচ্ছে। না আঙ্কেল। আচ্ছা, আমরা এই বিষয়ে পরে কথা বলি। তুমি বাইরে ওয়েট করো, আমরা আসছি। ওকে আঙ্কেল। মেয়েটা বাইরের দিকে চলে আসলো। আপনারা ভাবছেন আমি এতক্ষণ চুপ করে ছিলাম কেন? কারণ আব্বু আমার রাগ হওয়া দেখে আমার হাত ধরে রেখেছিল যেন আমি কথা না বলি। তারপর আমরা এখানকার কাজ করলাম। টেস্টের রেজাল্ট একদিন পরে দিবে, তাই চলে আসলাম। বাইরে এসে দেখি মেয়েটা আর নাই, চলে গেছে। আমি মনে মনে ভাবলাম ভালো হয়েছে। তারপর আমরা বাড়িতে চলে আসলাম। পরদিন গিয়ে আমি রেজাল্ট নিয়ে ডাক্তারকে দেখালে ডাক্তার বলল সব ঠিক আছে। তারপর আমি বাসায় চলে আসলাম। রাতে খাওয়া দাওয়া শেষ করে রুমে আসতেই আমার ফোনটা বেজে উঠল। আমি অপরিচিত নাম্বার দেখে রিসিভ করলাম না, কিন্তু যে ফোন দিচ্ছে সে তো অবিরাম ফোন দিয়েই যাচ্ছে। শেষমেশ ফোনটা রিসিভ করলাম। রিসিভ করতেই ওপাশ থেকে মেয়েলি কণ্ঠে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, কিন্তু আপনি কে? কেমন আছেন জিজ্ঞেস করার আগেই বলছেন আমি কে? কারণ আমি আপনাকে চিনি না, আর আপনি কে সেটাও জানি না। আগে আপনার পরিচয় দিন। আমি আপনার কাছের একজন। আমি আপনাকে অনেক আগে থেকে চিনি, আর আপনিও আমাকে চিনেন। আমার আর বুঝতে বাকি রইল না যে মেয়েটাকে। আপনি আমার নাম্বার পেয়েছেন কোথায় থেকে? আর আপনাকে আমি চিনি না, আপনি ভুল নাম্বারে কল করেছেন। না, আমি ঠিক নাম্বারেই কল করেছি, কারণ আপনি পারভেজ। শোনেন, আপনি আমাকে অনেক জ্বালিয়েছেন, আমি কিন্তু কিছুই বলিনি। আপনি আর কখনো আমার চোখের সামনে আসবেন না, আর আমাকে কখনো ফোন করবেন না। আর যদি এগুলোর মধ্যে একটা করেন তাহলে আপনার খবর আছে। মেয়েটা কিছু বলার আগে টুট 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 লাইনটা কেটে দিলাম। আর আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছিল মেয়েটার উপর, যাকে কিনা আমি চিনি না জানি না, সে নাকি আমাকে চেনে। আজব সব কারবার। তারপর আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে আম্মুকে একবার বললাম, আম্মু, আমি কি একবার সুলতানার সাথে দেখা করতে পারি? না, তোর দেখা করতে হবে না। ও তোর সাথে দেখা করেছে এবং কথাও বলেছে। তোর আর আলাদা করে দেখা করতে হবে না। কি বলছো এসব? আমার সাথে দেখা করলো কোথায়? করেছে। তোর এত ভাবতে হবে না। তোর না আজকে থেকে অফিস যাওয়ার কথা। তাড়াতাড়ি করে অফিসে যা, না হলে তোর আব্বু রাগারাগি করবে কিন্তু। আচ্ছা যাচ্ছি, আর কি করব। এরপর আরও কিছু কথা বলে বের হয়ে চলে আসলাম অফিসে। অসুস্থ থাকায় এতদিন যাইনি। আসলে এটা আমার বন্ধুর অফিস। আমার বন্ধু এই অফিসের এমডি। আমি বসে বসে কিছু কাজ করছিলাম, এমন সময় পিয়ন এসে বলল, স্যার, আপনার সাথে একজন দেখা করতে আসছে। তিনি বললেন অনেক জরুরি। আমি বললাম আচ্ছা পাঠিয়ে দিন। কিছুক্ষণ পর একটা মেয়ে বলে উঠল, আমি কি আসতে পারি? কথাটা শুনে আমি সামনের দিকে মুখ তুলে তাকাতেই আমার চোখটা আটকে গেল দরজায়। মার্কেটের সেই মেয়েটা আমার হা হয়ে তাকিয়ে থাকা দেখে মেয়েটা বলল, কি আসবো না এখানেই দাঁড়িয়ে থাকবো? আসেন। মেয়েটি ভেতরে এসে দাঁড়াতেই আমি বললাম, বসেন। মেয়েটি আমাকে ধন্যবাদ দিয়ে বসলো। আমি অফিসে বলে আগে বললাম, আমি আপনার জন্য কি করতে পারি? একটা কাজে ডাকো, বিয়ে করে ফেলি। মেয়েটির কথা শুনে আমি পুরাই অবাক হয়ে গেছি। তখন আমি বললাম, কি? ডাকো, জানো আমি তোমাকে ছাড়া আর একটি মুহূর্তও থাকতে পারবো না। আপনাকে ভূতে লাড়ে নাকি শয়তানে লাড়ে বলুন তো? মানে? কোন পাগলাগারদ থেকে পালিয়ে আসছেন? কি সব উল্টাপাল্টা বলছেন? গতকাল মার্কেট বললেন, আবার রাতে ফোন করে বললেন, এখন আবার এখানে আসছেন। আপনি এখানে আসছেন কেন? কালকে রাতে যেভাবে রাগ দেখিয়ে ফোনটা রেখে দিলে, তাতে ভাবলাম একবার তোমার সাথে দেখা করে আসি, আর কাজে ডেকে নিয়ে এসে বিয়েটাও সেরে ফেলি। উফ, এবার কিন্তু রাগ উঠে যাচ্ছে। আচ্ছা একটা কথা বলেন তো, আপনি কিসের জন্য আমার সাথে লেগেছেন? আমি আপনার কি করেছি? আপনি অনেক দিন থেকে আমাকে এইভাবে বিরক্ত করছেন, কিন্তু কিসের জন্য এরকম করছেন? এমনিতেই আপনাকে জ্বালাতন করতে আমার খুব ভালো লাগে, তাই। আর আপনাকে ছাড়া আর কাকে জ্বালাতন করব বলেন? কি বলছেন এসব? আমি আপনাকে চিনি না, আর আমাকে জ্বালাতন করতে ভালো লাগে মানেটা কি? আর আমাকে ছাড়া কাউকে জ্বালাতন করবেন না মানেটা কি? সবগুলোর উত্তর একটাই। তুমি মনে হয় ভালোভাবে বুঝতে পেরেছো। তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। তবে শুনুন, আমার না বিয়ে ঠিক করা আছে।
আর আমার ওয়াইফের নাম সুলতানা। 15 দিন পর আমার বিয়ে। ও আপনাদের তো বলতে ভুলেই গিয়েছিলাম যে আমার বিয়ে আর মাত্র 15 দিন বাকি। তাই বুঝি? আমি বিশ্বাস করি না। কোনো কনফিউশন আছে নাকি? আমি তো বিশ্বাস করি। কনফিউশন হব কেন? অন্য কোনো মেয়ের দিকে তাকালে না মেরে ফেলবো। উফ দূর, আপনি এখন আসতে পারেন জানতো। ওকে জানো, খুব তাড়াতাড়ি তুলে নিয়ে বাসর করবো, রেডি থেকো, বাই। এই বলে মেয়েটা উঠে চলে যেতে যেতে পেছনে তাকিয়ে বলল, বাই দ্য ওয়ে, আমার নাম সানজিদা। বলেই মেয়েটা চলে গেল। মেয়েটা চলে যাওয়ার পর মনে হলো আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। বড় একটা দীর্ঘশ্বাস ফেলে আমার কাজে মন দিলাম। এইভাবে দিনটা শেষ। এইভাবে যেতে যেতে 2 দিন পর অফিস থেকে বাসায় এসে ফ্রেশ হয়ে একটু ছাদে যাব ভাবলাম। তখনই আম্মু একটা ডাক দিল। পারভেজ, দেখ তোর ফ্রেন্ড এসেছে, বাইরে আয়। আমি মনে মনে বললাম আমার ফ্রেন্ড আসছে, কিন্তু আমার তো এইরকম কোনো ফ্রেন্ড নাই। যাই হোক, আমার রুম থেকে বেরিয়ে এসে দেখে তো আমার চক্ষু চড়ক গাছ। আমি আবারও আগের বারের মতো হতবাক। আরে আপনারা ভাবছেন কে এসেছে? আর বইলেন না, ওই যে মেয়েটা, ওই মেয়েটাই আসছে, সানজিদা। কীরকম মেয়েরে বাবা, চিনা নাই জানা নাই, হুটহাট সব জায়গায় চলে আসে। আম্মু আর মেয়েটা বসে আছে। আমার এইভাবে হাঁ করে তাকিয়ে থাকা দেখে আম্মু বলল, কি রে, অবাক হওয়ার কি আছে? আর ওই রকম গাধার মতো দাঁড়িয়ে আছিস কেন? বস এসে। আমি কিছু না বলে বসলাম। আর ওই মেয়েটার দিকে তাকিয়ে দেখি মেয়েটা একরকমের হাসি দিচ্ছে। শয়তানিটাই ফাঁসি। তা দেখেও আমি কিছুই বললাম না। আমি বসার পরে আম্মু বলল, তোরা বসে গল্প কর, আমি একটু আসছি। আচ্ছা ঠিক আছে। এমনিতেই আমার প্রচণ্ড রকম রাগ হচ্ছে যে মেয়েটাকে আমি চিনি না, হুটহাট করে সব জায়গায় চলে আসছে। তারপরও আমি সব কিছুই বুঝিয়ে বলেছি। তারপরও এইরকম কাজ করে কিভাবে? আমার চুপ করে বসে থাকা দেখে মেয়েটা বলল, আমার জানুটা কি ব্যাপার, রেগে আছে মনে হয়? রাগলে না তোমাকে অনেক কিউট লাগে জানো। না আমি রাখবো কেন? আপনি কি রাগ করার মতো কিছু করেছেন যে আমি রাগ করব? না, আমি জানি আমার জানুর রাগ অনেক। আর তুমি যে এখন প্রচুর রেগে আছো আমি বুঝতেই পারছি। তো যখন বুঝতেই পারছেন তাহলে আবার বলেন কেন? আর আপনি আমার বাসার ঠিকানা কোথায় পেলেন? আমি যেখানেই পেয়েছি তোমাকে বলবো কেন? আপনাকে বলতেই হবে, বলেন। আর কেন আসছেন? আমার পিছনে কেন পড়ে আছেন? আপনি ঠিকানা পেয়েছেন ঠিক আছে, তো আবার বাসায় এসেছেন কেন? আসতে মন চেয়েছে তাই এসেছি, আরো আসবো। আর আমার জানুটাকে অনেক দিন দেখি নাই, তাই চলে এসেছি। ওরে আল্লাহ রে, আমাকে একটু উপরে উঠাই নাও, তাও মনে হয় আমি ভালো থাকবো। আরে কি বলেন এসব? আর মাত্র কয়েকদিন পর বিয়ে, আর এখন এগুলো কথা বলছো কেন? তো আমি কি করব বলেন? কিছুই করতে হবে না, যাই হোক। তোমার বিয়েতে আমাকে দাওয়াত দিচ্ছ তো নাকি? আপনাকে দাওয়াত দিব আমার বিয়েতে কোনো প্রশ্নই ওঠে না। দাওয়াত দেওয়া লাগবে কেন? আমি তো তোমাকে বিয়ে করব, রোম্যান্স করব। বউকে দাওয়াত দিতে হয় না। দেখো না, বউ নিজে এসে গেছে বিয়ের কথা বলতে। ফাজিল মাইয়া, তোরে বিয়ে করতে ঠেকা পড়ছে। আমার কথা শেষ না হতেই আব্বুর আগমন। কি হ্যাঁ, কে কাকে দাওয়াত দিচ্ছে না শুনি? আঙ্কেল আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? আমি ভালো আছি মা, তুমি কেমন আছো? আর তোমার বাসার সবাই কেমন আছে? সবাই ভালো আছেন। আম্মু বলল আপনাদের সাথে দেখা করে যেতে, আর আম্মু আপনাকে আর আন্টিকে একবার যেতে বলেছে, তাই আর কি। কথা শেষ না হতে আমি শুরু করলাম, ও তাহলে আমার সাথে প্রথম দিন থেকে তাহলে সবার অভিনয় চলছে? বাহ, খুব ভালো। তোমরা চীনা পরিচিত তাহলে? আসলে একটু খারাপ লাগছে এটা ভেবে যে আব্বু আম্মু সবাই ওই মেয়েটাকে চেনে আর আমার সামনে প্রকাশ করেন না। আর আব্বু বলছিলেন না যে কাকে দাওয়াত দিব না, সে হচ্ছে এই মেয়েটা। চুপ গাধা, যা উপরে যা, এইখানে আর বসে থাকতে হবে না। আর শোন, কালকে সকালে তো ফ্রেন্ডের সবাইকে দাওয়াত দিবি। আচ্ছা। আমি উঠে চলে আসার সময় একটা কথা মাথার মধ্যে কেমন যেন ঘুরপাক খাচ্ছে। আমি আর কিছু না ভেবে পেছনে ঘুরে মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম, এই যে আপনি কি সানজিদা ইসলাম সুলতানা? আমার কথা শুনে ওর মুখটা কেমন চুপসে গেল। আর আব্বু তো মনে হয় পুরাই অবাক হয়ে গেছে, কিছুই বলছে না, শুধুই তাকিয়ে আছে, কেউ কিছু বলছে না। এর দুজনেই হতবাক। এইবার আমার একটু রাগ হলো।
আমি এবার জোরে বললাম, কি হলো বলেন, কথা বলেন। আমার দিকে তাকিয়ে আব্বু বুঝতে পেরেছে যে কিছুটা আমার রাগ হচ্ছে, তাই আব্বু আর কিছুই বলল না, কারণ আমি রাগলে কেউ কিছুই বলে না, আর তখন কেউ কিছু বললে আমার রাগ বেশি হয় আর পরিণতি খারাপ হয়। এখনও কেউ কিছুই বলছে না। আমি এবার বললাম, কি কিছু বলছেন না কেন? কিছু বলবেন না অন্য কিছু করতে হবে আমাকে? এবার মনে হয় মেয়েটা একটু ভয় পেয়েছে। ভয় পেয়ে মেয়েটা ভাঙা ভাঙা গলায় কথা বলছে। আমি মেয়েটা ভয় পেয়ে বলতে যাবে এমন সময় আম্মু চলে এসে বলছে, কি হয়েছে? তুই ওকে ওই রকম করছিস কেন? তুই দিন দিন কি হচ্ছিস বলতো? বাড়িতে একটা মানুষ এসেছে আর তুই কি না আলতু ফালতু প্রশ্ন করা শুরু করেছিস? কই না তো, আমি তো শুধু সত্যি কথাটা জানতে চাইলাম, আর তুমি কি না কি বলছো? তোকে কিচ্ছু এখন জানতে হবে না, এখন উপরে যা, পরে জানবি। সাথে আবার আব্বু একটু যোগ করলো। আমিও তো সেই কথাই বলছি, তুই এখান থেকে যা, আমি পরে সব বলবো। আচ্ছা ঠিক আছে, তবে আপনি কিন্তু পার পাবেন না, আপনাকে উত্তর দিতেই হবে। বলেই আমি উপরে চলে গেলাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে চলে আসলাম। সেদিনের মতো অফিস শেষে বাসায় এসে দেখি ভাইয়া ভাবি আসছে আর পিচ্চি এসেছে। আরে আপনারা ভাবছেন পিচ্চি আবার কে? ও আপনাদের তো বলাই হয়নি। পিচ্চি হচ্ছে আমার ভাইয়ের মেয়ে, নাম ঈশিতা। আমি পিচ্চি বলি। যাই হোক, এই কয়দিন খুব ভালো কাটবে, কারণ পিচ্চির সাথে খুব ভালো সময় কাটানো যায়। আর পিচ্চিটা অনেক কিউট আর খুব পাকা পাকা কথা বলে। পিচ্চির সাথে কোনো বিষয় পেরে ওঠা যায় না। এই দেখেন, আমি আপনাদের সাথেই কথা বলছি। ওইদিকে পিচ্চি দাঁড়িয়ে আছে, ওর সাথে কথাই বলা হয়নি এখনও। আপনাদের সাথে একটু পরে কথা বলি, আগে পিচ্চি মামনির সাথে কথা বলি। হ্যালো পিচ্চি মামনি। আমি তোমার সাথে কথা বলবো না। আমি এসেছি সকালে আর তুমি এখন আসছো আমার খবর নিতে। তুমি যাও তুমি বাবার অফিসে। কি আমি বললাম না যে পিচ্চি খুব পাকা পাকা কথা বলে? পিচ্চির কথা শুনে সবাই হাসতে শুরু করেছে। না মামনি, আর এইরকম হবে না। আমার মনে ছিল না, আসলে অফিসে অনেক কাজ তো, তাই কাজের চাপে ফোন করতে পারিনি। তবে কালকে থেকে আর এইরকম হবে না। না, এগুলো বলে হবে না, মিথ্যে কথা বলেছ। সত্যি বলছি মামনি। এখনও অন্যদিকে তাকিয়ে আছে, আমার উপর সত্যি অনেক রাগ করেছে। আর আমিও না, একটিবারও মনে হয়নি যে আজকে ওরা আসবে। এখন দেখি কি করা যায়। মামনি আমি কান ধরছি, প্লিজ মাফ করো মা, আর এমন হবে না। এইবার মনে হয় কাজ হয়েছে। হ্যাঁ সত্যি কাজ হয়েছে। আমার দিকে ঘুরে বলল, না, শুধু কান ধরলে হবে না, কালকে আমাকে তোমার অফিস নিয়ে যেতে হবে। আর বিকেলে আসার সময় চাচির বাসায় গিয়ে চাচির সাথে দেখা করে নিয়ে আসতে হবে। তোমাকে কালকে অফিস নিয়ে যাব ঠিক আছে, কিন্তু তোমার চাচিটাকে? ওরে বাবা, যে তুমি শুধুই বড় হয়েছো, কিচ্ছু বুঝতে শেখোনি এখনো। তোমাকে আর কত শেখাবো বলো তো? দাদু, তুমি তোমার ছেলেকে কিছু শেখাতে পারোনি, এখনো বোকাই আছে। আমার চাচিকে তুমি বুঝতে পারোনি, আমার চাচি হচ্ছে সুলতানা। পিচ্চির কথাগুলো শুনে সবাই হাসতে শুরু করলো। সবার হাসি দেখে নিজেকে কেমন যেন অসহায় মনে হচ্ছে। আমি একটু লজ্জিত হয়ে বললাম, কিন্তু মামনি, তোমার সুলতানা চাচি তো আর কয়েকদিন পর থেকে আমাদের বাড়িতেই থাকবে। এখন আর দেখতে যেতে হবে না। তার চেয়ে বরং আমরা অন্য কোথাও যেয়ে ঘুরে আসব কালকে অফিস শেষে। না না, আমি সুলতানা চাচিকে দেখবো। না মা, এমন করে না। তোমার চাচির বাসায় গেলে তোমার চাচির আম্মু আমাদেরকে বকবে। তুমি তো জানো না তোমার চাচির আম্মু অনেক রাগী। এবার মনে হয় পিচ্চি একটু ভয় পেয়েছে। তাহলে এখন তুমি ফ্রেশ হয়ে আসো, তারপর বলবো অন্য কোথায় যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, তুমি ততক্ষণে ভাবতে থাকো। তারপর আমি ভাবি আর ভাইয়া এর সাথে কথা বলে আমার রুমে এসে ফ্রেশ হয়ে নিচে আসলাম। দিনটা না মানে অফিস থেকে আসার পর থেকে সময়টা অনেক ভালো গেল। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করে অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম। তখনই পিচ্চি এসে বলছে, আমি রেডি। তোমার এত সময় লাগে কেন? তাড়াতাড়ি করো। আচ্ছা মা, একটু ওয়েট করো, আমি আসছি। তারপর রেডি হয়ে পিচ্চিকে নিয়ে অফিসে চলে আসলাম। সারাটা দিনও অফিসেই ছিল। আমি কাজের ফাঁকে ফাঁকে একটু করে গল্প করছিলাম পিচ্চির সাথে।
অফিস শেষে পিচ্চি আমাকে বলছে, চাচা আমরা আজকে কোথাও যাব না, আমরা বাড়িতে যাব। আমরা আসছি। আস্তে আস্তে হঠাৎ করে পিচ্চি বলতে শুরু করলো, চাচ্চু তুমি চাচি আমার সাথে কথা বলো নাই? না মামনি, তোমার দাদু দেখা করতে দেয়নি। ও তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? কেন, কিসের কষ্ট হবে মামনি? ওই যে চাচির সাথে দেখা করতে দেয়নি দাদু ভাই, তাই? বলেই খিলখিল করে হাসতে শুরু করেছে। ও এতক্ষণ তাহলে মজা করা হচ্ছিল তাই না? আমি কথা শেষ না করতে পিচ্চি বলল, চাচ্চু গাড়ি থামো তাড়াতাড়ি। কেন মামনি, কি হয়েছে? আমি গাড়ি থামাতেই ও আমাকে হাত ইশারায় দেখিয়ে দিল। বিষয়টা দেখে আমার প্রচণ্ড রাগ হচ্ছে নিজের ওপর, আবার বখাটেগুলোর ওপর। আমি গাড়ি থেকে নেমে ওখানে গিয়ে বললাম, কি হচ্ছে এখানে? আমার কথা শুনে সবাই আমার দিকে তাকালো এবং দেখলাম মেয়েটা মনে হয় হাঁপ ছেড়ে বাঁচলো। ও আপনাদের তো ঠিক মতো বলাই হয়নি কি হয়েছে এখানে। আসলে কয়েকটা বখাটে মিলে একটা মেয়েকে ঘিরে ধরেছে, আর মেয়েটা একা। ওইটা দেখেই আমার মামনি হাতের ইশারায় দেখিয়ে দিল। আপনাদের বলেছিলাম না আমার মামনি অনেক বুদ্ধিমতী। যাই হোক, আমাকে দেখে বখাটেদের একজন বলল, ওই তোরা চল। তারপর ওরা এখানে থেকে চলে গেল। আর আপনারা ভাবছেন ওরা আমাকে দেখে চলে গেল কেন? আসলে আমাদের এখানে আমার আব্বুর প্রতিপত্তি অনেক বেশি, আর বখাটেরা আমাকে ভালো করেই চেনে, আর ওরা জানে আমি কেমন। যাই হোক, ওরা চলে যাওয়ার পর আমি মেয়েটার দিকে তাকাতেই দেখি আসলে মেয়েটা আর কেউ নয়, ওই বখাটে মেয়ে মানে সঞ্জিতা। তখন আমি বললাম, ও আমি তো ভুল করলাম। আসলে বখাটেরা তো এইভাবেই বখাটের হাতেই বিপদে পড়ে। কিছুক্ষণ থেমে থেকে বলল, তুমি আসলে একটা খারাপ মানুষ। ও তাই না? আমি তো আপনাকে বাঁচালাম আর আমি খারাপ? হ্যাঁ তো আমাকে তুমি বখাটে বলছেন কেন? তো আপনাকে কি বলবো? বখাটেকে কি বলবো? যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে আপনার সাথে ঝগড়া করতে চাই না। বিপদে যখন পড়েছেন তো চলেন আপনাকে বাড়ি পৌঁছে দেই। না যাবো না আমি তোমার সাথে, আমি একাই চলে যাব। দেখেন বখাটেগুলো এখন আশেপাশেই আছে, আমি চলে গেলে আবার আপনাকে জ্বালাতন করবে। তাই বলছি চলেন। না ওরা তো আসবে না, তুমি চলে যাও। আর তুমি আমাকে নামিয়ে দিবে কেন? আমি তোমার কি হই? বাহ, এতদিন আপনি তো বলতেন জানো কলিজা ইত্যাদি। আচ্ছা, এখন তর্ক করে লাভ নেই। আপনি আমার বাবা মায়ের পরিচিত, তাই আবার আপনাকে ভালো মতো বাড়ি পৌঁছে দেওয়া দায়িত্ব হয়ে গেছে। তোমার সিম্প্যাথির কোনো প্রয়োজন নেই, তুমি যাও। এবার আমার প্রচণ্ড রাগ হচ্ছে। আমি আবার কখন ওকে সিম্প্যাথি দেখালাম? তারপরও নিজেকে শান্ত রেখে বললাম, প্লিজ চলেন, আপনার আবার কোনো বিপদ হতে পারে। না। থাপ্পড় চিনস ছেড়ি, তাড়াতাড়ি গাড়িতে ওঠ। আর একটা কথা বললে থাপড়াইয়া সবগুলো দাঁত খুলে ফেলবো। আমার রাগ করা দেখে মনে হয় ভয় পেয়েছে, কিন্তু না, উল্টো সে রেগে এসে আমার হাত ধরে হাতে কামড় দিয়ে বলল, শয়তানটা বান্দরটা আমারে ধমক দেয়। শয়তান কত ফাজিলটা, তোমারে একা পাই দেখো, রেপিং ধর্ষণ সব করবো। নাউজুবিল্লাহ, বলে কি? আর আপনি আমার হাতে কামড় দিলেন কেন? মন চাইছে দিছি, আরো দিমু। এখন চুপচাপ গিয়ে গাড়ি চালাও। তারপর সঞ্জিতা গিয়ে গাড়িতে উঠে বসলো। বুঝলাম না ওই মাইয়া হঠাৎ উল্টে গেল কেন। যাই হোক, আমিও আর না ভেবে আমিও গাড়িতে উঠে চলা শুরু করলাম। এমন সময় মামনি বলছে, চাচ্চু এই আন্টিটা কে? আমার মাথায় একটা বুদ্ধি আসলো। যেহেতু কালকে ও সুলতানাকে সাথে দেখা করার জন্য বলেছিল, সেই জন্য আমি একটু দুষ্টামি করে বললাম, মামনি তুমি তোমার সুলতানা চাচিকে দেখতে চেয়েছিলে না, এটাই তোমার সুলতানা চাচি। পিচ্চি আমাকে একটা পাপ্পি দিয়ে মেয়েটাকে বলছে, চাচি তোমার কি হয়েছিল? কিছু না, ওখানে কিছু বদমাইশ আমাকে খারাপ খারাপ কথা বলছিল। ও হ্যাঁ, আমি সঞ্জিতাকে ইশারায় বললাম একটু কোঅপারেট করতে, দেখি কাজ হয়েছে। আসলে মেয়েটা ভালো কথা তো ভালোই শুনছে। পিচ্চি আবার মেয়েটাকে প্রশ্ন করলো, চাচি তোমার আম্মু নাকি পচা আর অনেক রাগ দেখায়, তাই তো চাচ্চু আমাকে তোমাদের ওখানে নিয়ে যায়নি। যাক ভালোই হলো, তোমার সাথে দেখা হয়ে গেল। আম্মু তোমার চাচ্চু বলেছে এই কথা তাই না? আসলে তোমার চাচ্চু একটা পচা, তাই এই কথা বলেছে। না আমার চাচ্চু পচা না।
ওদের কথার মাঝে আমি বললাম, আপনাকে কোথায় নামিয়ে দেব। তখন মেয়েটা আমাকে ওর বাড়ির ঠিকানা দিল, কিন্তু ওর ঠিকানা শুনে আমার সন্দেহ আরও বেড়ে গেল যে মেয়েটাকে। আমার মাথায় শুধু একটা কথাই শুধু ঘুরপাক খাচ্ছে, যে মেয়েটাকে। আরে আপনারা ভাবছেন আমি এগুলো ভাবছি কেন? আসলে মেয়েটা যে ঠিকানাটা দিয়েছে সেটা হচ্ছে আমার হবু শ্বশুর বাড়ির, মানে সুলতানাদের বাসার। আমার চুপ করে থাকা দেখে মেয়েটা আমাকে বলছে, কি ব্যাপার, চুপ করে গেলেন কেন? না এমনিতেই। মেয়েটা আর পিচ্ছি গল্প করছে, আর আমি মনে মনে ভাবছি মেয়েটাকে। আমি বাসায় গিয়ে হাজারবার বললেও সুলতানার একটা ছবিও দেখাবে না। আসলে আমাকে প্রথমে সুলতানাকে দেখার বিষয়ে বলা হয়, কিন্তু আমি তখন বাহাদুরের মতো বলেছিলাম, আপনাদের পছন্দই আমার পছন্দ, আর এখন দেখতে চেয়েও দেখতে পাচ্ছি না। কপাল আমার। তবে আপনাদের বলছি, আপনারা কেউ আমার মতো এমন বোকামি করবেন না। যাই হোক, তারপর মেয়েটাকে আমার বউয়ের বাড়ি থুক্কু আমার হবু শ্বশুর বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে আসলাম। বাসায় এসেই সরাসরি ভাবির কাছে হানা দিলাম, কোনো লাভ হলো না। তারপর ভাইয়ার এর কাছে তাতেও ফেল মারলাম। সবার একই কথা, কদিন পরেই তো বিয়ে, এখন আর দেখতে হবে না। শত শত বুঝিয়েও লাভ হচ্ছে না। তাই ব্যর্থ হয়ে রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিলাম। চোখটা একটু ধরে এসেছে, তখনই আব্বুর ডাক। ধর্মর করে উঠে দৌড় না হলে খবর আছে, আর এখন ডাকার ধরনটা আলাদা মনে হচ্ছে। যাই হোক, নিচে আসতে আসতেই বুঝতে পারলাম যে কিছু একটা হয়েছে। আব্বুর কাছে এসে বললাম, কি হয়েছে আব্বু? আজকে রাস্তায় কি করেছিস? কই না তো, আমি তো কিছুই করিনি। রাস্তার মেয়েদের জ্বালানো শুরু করেছো? না আব্বু, আমি তো এরকম কিছুই করিনি। আর তোমার কি মনে হয় আমি যখন পড়াশোনা করতাম তখনই মেয়েদের পাত্তা দেইনি, আর এখন? আর তোমাকে কে কি বলেছে শুনি? আমি সব ঠিকঠাক জানি যে তুই আজকে কাকে এগুলো করেছিস, আর বলছিস এগুলো করিসনি। এবার আমার মাথার মধ্যে সব কিছু একদম পরিষ্কার হয়ে গেল। আমি বুঝতে পারছি না মেয়েটা আমার পেছনে লেগেছে কেন। আমি আব্বুকে বললাম, ওইটা কি সুলতানা? হ্যাঁ। সত্যি? হ্যাঁ মানে না, আমি কি বলতে কি বলেছি। এই তুই এখন যা, পরে এই বিষয়ে কথা বলবো। তারপর আমি ওখান থেকে চলে আসলাম। এসে যেইমাত্র বিছানায় একটু শুয়ে পড়ার প্রস্তুতি নিচ্ছি, তখনই আমার ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখেও 7-5 না ভেবে রিসিভ করলাম, কিন্তু মেজাজটা খারাপ থাকায় একটু কটমট করেই বললাম, হ্যালো। কিন্তু এ কি, ওই পার থেকে শুধু হাসির আওয়াজ পাওয়া যাচ্ছে। আমার বিরক্তি আরও বেড়ে যাচ্ছে, মেজাজটা আরও বেশি খারাপ হচ্ছে। আপনারাই বলেন কার মেজাজ খারাপ হবে না এইরকম অবস্থায়? একে তো আব্বুকে ওই বজ্জাত মেয়েটা মিথ্যা কী সব বানাই বলছে, আর এখন আবার ফোনে এইরকম বিরক্তি, আর ভালো লাগছে না। আমি আবারও বললাম, হ্যালো। কিন্তু একই কাহিনী, এবারও শুধুই হাসির শব্দ। আমি এইবার আর চুপ থাকতে পারলাম না। ওই বজ্জাত মেয়ে, তুই কি পাইছিস রে? যেদিন থেকে আমার পেছনে ঘোরা শুরু করছিস সেদিন থেকেই প্রায় সময় আমার জন্য একটা না একটা বাস তৈরি হয়ে থাকে। আমি কি দোষ করেছি? দয়া করে এবার আমার একটু রেহাই দেবন। এক নিঃশ্বাসে কথাগুলো শেষ করেছি আমি। এবার উত্তর পেলাম, এই তো জ্বালানো মাত্র শুরু, জানো, এখনো তো সারা জীবন পড়েই আছে। এখনই এই অবস্থা। আর হ্যাঁ, আমি তোমার বোন না, সানজিদা, তোমার জানুটা। আপনি আমার যাই হন না কেন আগে বলেন, আমার আব্বুর কাছে কি বলেছেন? কই না তো, আমি তো কিছুই বলিনি তো, জানো। দেখেন মেজাজটা এখন খুবই খারাপ আছে। প্লিজ আর এখন এমন কিছু করতে বাধ্য করবেন না যে পরে আপনাকে এর জের টানতে হয়। ওই, আমাকে ভয় দেখাও? হ্যাঁ, আমি আর তোমাকে ভয় পাই না। এখন আমি বুঝে গেছি তোমাকে কিভাবে শাস্তি পাওয়াতে হয়। একটু শান্ত হয়ে বললাম, দেখেন আপনি দয়া করে বলুন আমি আপনার কি ক্ষতি করেছি যার জন্য আমাকে এর মাসুল দিতে হচ্ছে, আর আমার বিয়ে ঠিক করে রাখা। আপনি প্লিজ আমার পিছু ছাড়েন। ওই চুপ। আর হ্যাঁ, কই, তখন মনে ছিল না যে আমি একটা মেয়েকে থাপ্পড় দিতে যাচ্ছি? কোন সাহসে? ও, তাহলে এই কারণে আমার নামে বিচার এসেছে, আর আমি যে আপনাকে ওদের হাত থেকে বাঁচালাম এটার কি? তো কি হয়েছে, বাঁচিয়েছো ভালো কথা। আমাকে তো রাগ না দেখালেও পারতে। একটু আদর ভালোবাসা দিতে। না, তখন আমার উচিত ছিল সিনেমার নায়কদের মতো আপনাকেও কোলে তুলে নিয়ে আমার গাড়িতে বসানো, তাই না বজ্জাত মেয়ে? একটু না হলে করতে কি হতো, একটু কোলে তুলে নিলে। সরি, মাফ করবেন। আমি যেন আপনাকে আর আমার চোখের সামনে না দেখি বলেই ফোনটা কেটে দিলাম। আসলে মেয়েটার কথা শুনে আমার রাগ আরও বেশি হচ্ছিল।
আর ভালো লাগছিল না, তাই লাইনটা কেটে দিলাম। যাই হোক, তারপর থেকে আর কোনো সমস্যা করেনি মেয়েটা। এইভাবেই চলতে চলতে বিয়ের দিন চলে আসলো। আজকে গায়ে হলুদের দিন। সন্ধ্যার পর ভাবি এসে আমাকে ভাবির ফোনটা দিয়ে বলছে, নে ধর, ওই মেয়েটা কথা বলবে। না, আমি ধরতে পারবো না। আপনারা ভাবছেন ভাবির কাছে কেন ফোন করেছে? আসলে ও আমার কাছে ফোন করেছে, কিন্তু আমি রিসিভ করিনি। আর ভাবতে পারেন ভাবির ফোন নাম্বার কই থেকে পেলো, সে নিয়েছে। তুই ফোনটা ধরবি না, আমি আব্বুকে ডাকবো। আসলে আমি আব্বুকে ভয় পাই। আর আমার বাসার সবার কাছ দেখে মনে হচ্ছে আমার বিয়ে সুলতানার সাথে না, মেয়েটার সাথেই হচ্ছে। যাই হোক, আমি ফোনটা ধরলাম। আমি কোনো কথা বলছি না দেখে ফোনের ওই পাশ থেকে আওয়াজ আসলো। কেমন আছেন? ভালো তো থাকতে দিলেন না, আবার জিজ্ঞেস করছেন কেমন আছি। তাই বুঝি। আচ্ছা ঠিক আছে, তোমাকে কথা দিলাম আজকের পর থেকে আর জ্বালাতন করব না ফোন করে। সত্যি? সত্যি। তবে ভালো থাকবেন। আপনি আপনার রাস্তা দেখেন, আর আমারটা দেখি। ওকে, ভালো থাকবেন, বাই। আমি ওকে বাই বলতে যাব, তার আগেই লাইনটা কেটে দিল। বুঝলাম না। যাই হোক, আজকে আমার বিয়ে, অনেকটা টেনশনে আছি। বোঝেনি তো আপনারা, নতুন বিয়ে করছি। না মানে বিয়ে করছি নতুন, তাই আর কি। সারাটা দিন কেটে গেল, বিয়ের সব কাজ শেষ। নতুন বউ নিয়ে বাসায় চলে আসলাম, কিন্তু আমার পোড়া কপাল, কখনো বউয়ের মুখখানা দেখি নাই। শুধু শুনলাম যে আমার বউ নাকি সুন্দর। আর একটা আশ্চর্য বিষয় হচ্ছে, আমি সেদিন মেয়েটাকে এখানে নামিয়ে দিয়ে গিয়েছিলাম, বাট আজকে তো একবারও দেখলাম না মেয়েটাকে। আজকে অনেক খারাপ লাগছে এটা ভেবে যে অনেক খারাপ ব্যবহার করেছি মেয়েটার সাথে। এরপর ফোন করে সরি বলে দেব। বাড়িতে আসার পরে সবাই নতুন বউ নিয়েই ব্যস্ত, আমার দিকে কারো কোনো খেয়াল নেই। আসলে নতুন বউ বাড়িতে নিয়ে আসতে আমার যে একটা অবদান আছে সেটা কেউ মনে হয় জানেই না। আমার অবস্থা এখন ডাস্টবিনে ফেলে আসা খাবারের মতো, কেউ একবার তাকেও দেখছে না আমার দিকে। আমার এই অবস্থা দেখে ভাই আমার কাছে এসে বলছে, কি ব্যাপার ভাই, কষ্টে আসত মনে হয়। আমি বললাম, কি যে বলেন না ভাই, কষ্টে থাকবো কেন। এরপর আরও কিছু কথা হলো ভাইয়ার সাথে। ও, আপনারা শুনবেন না? আমার বলতে লজ্জা লাগছে। বোঝেন তো, প্রথম বিশ্বযুদ্ধ। না মানে নতুন বিয়ে করেছি, তাও শুনবেন? আচ্ছা শুনেন। ভাইয়া এর কাছে থেকে কিছু টিপস নিলাম, আর কি কিভাবে বিড়াল মারতে হয়। আসলে আমি আমার ভাইয়ের সাথে ফ্রি। এইভাবে অনেকটা সময় পার হয়ে গেল, তাই আমার অবস্থা দেখে উঠে গেল। একটু পর এসে আমাকে বলছে, চলো রুমে যাবে, তোমার জিনিস একা একা বসে আছে। কি বলেন জিনিস মানে? এখন আবার কিছু জিনিস নিয়ে যেতে হবে? আমি বলেছি তোমার বউ, না মানে তোমার ওয়াইফ একা একা রুমে বসে আছে, যাও তাড়াতাড়ি। ও আচ্ছা, যাই তাহলে। 2 পা সামনে আগাতেই মনের মধ্যে ধক করে উঠল। আমার ঘরে দরজার সামনে গিয়ে আবার পেছনের দিকে দৌড়। ভাইয়ের কাছে গিয়ে থামছি। কি হলো? না কিছু না, এমনিতেই ভয় লাগছে ঘরে যেতে। তুই একটু আমার সাথে যাবি? হায় আল্লাহ, এ তো শুধু বড়ই হয়েছে, এখনো ছোট বাচ্চা। ওই তাড়াতাড়ি যাবি না আমি আব্বুকে ডাকবো? ভাইয়া তুইও? আব্বু! পুরোপুরি চিৎকার না করতেই আমি এক দৌড়ে দরজার কাছে। তারপর 2-3 বার বুকে ফু দিয়ে রুমে ঢুকবো, তখনই কেউ পেছন থেকে ধাক্কা দিয়ে দরজা আটকে দিল। আমার এই রকম অবস্থা দেখে আমার নতুন বউ একটু হেসে ফেলল। আমি অসহায় হয়ে শুধু একটু হাসির শব্দ পেলাম। যাই হোক, বউ এসে আমার পায়ে সালাম করে আবার গিয়ে বিছানায় বসলো, ইয়া বড় একটা ঘোমটা দিয়ে। আমি কি করব বুঝতে পারছি না। আমি এখনও দাঁড়িয়েই আছি। আমার এই রকম দাঁড়িয়ে থাকা দেখে বেচারা আমার বউ বলল, দাঁড়িয়েই থাকবেন না এদিকে এসে বসবেন? আমি বউয়ের কথা শুনে একটু স্বস্তি পেলাম। আমিও আর দাঁড়িয়ে না থেকে বউয়ের পাশে গিয়ে বসলাম। আমার প্রচণ্ড ঘাম হচ্ছে দেখে সুলতান আমাকে বলে উঠল, ভয় পাচ্ছেন কেন এত? না মানে প্রথম বিয়ে করছি তো তাই। কি, আরো বিয়ে করার ইচ্ছা আছে নাকি? হায় রে কপাল, কি বলতে কি বলছি এসব। না মানে ভুলে বের হয়েছে কথাটা। ও আচ্ছা, আর যেন ভুল না হয়। এইবার আমার একটু সন্দেহ হলো সুলতানার কণ্ঠ শুনে। আসলে আমার পরিচিত কণ্ঠ মনে হচ্ছে, এর আগেও শুনেছি কণ্ঠটা। সেদিকে মাথা না ঘুরিয়ে বললাম, আচ্ছা ঠিক আছে। একটু সময় চুপ থেকে বললাম, আমি আপনাকে দেখতে যাচ্ছি, যদি ঘোমটাটা সরাতেন। কেন, আপনি সরাতে পারছেন না? ওই আমি সরাবো।
নয়তো কি আপনার ভাইকে ডাকবেন? না না, তার দরকার নেই, আমি সরাচ্ছি। এটা বলেই আমি ঘুমটা সরিয়ে যেইমাত্র বউয়ের মুখের দিকে তাকিয়েছি, তাতেই আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার প্রচণ্ড রকমের রাগ হচ্ছে এখন নিজের বাবা মায়ের প্রতি। আমি যেন বাকরুদ্ধ হয়ে গেছি, কিছুই বলতে পারছি না। একটা পাথরের মতো বসে আছি। ক্রমশ আমার রাগ বাড়ছে, আর আস্তে আস্তে আমার চোখ দুটোর রং কালো থেকে লাল হচ্ছে। আর আপনারা ভাবছেন আমি এই রকম রাগ হচ্ছি কেন? আসলে নতুন বউটার কেউ নয়, সেই মেয়েটা সানজিদা। আপনারা ভাবছেন, বলছেন তাহলে তো ভালোই হলো। আসলে বিষয় সেটা না। বিষয়টা হচ্ছে আমার সাথে এত নাটক কেন। আমার এখন মনে হচ্ছে আমার আপন কেউ নেই, কারণ আমার বাবা মা বোন দুলাভাই সবাই জানতো যে ওই মেয়েটাই আমার হবু বউ ছিল। আমার এই রকমভাবে তাকিয়ে থাকা এবং রাগ হওয়া দেখে সুলতানা বলে উঠল, কি হলো আপনার? কথা বলছেন না কেন? আর আপনার চোখগুলো এমন লাল হয়ে যাচ্ছে কেন? আমার মাথায় যেন কিছুই ঢুকছে না, মেজাজটা আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। আর আমার মাথায় শুধু একটা কথাই ঘুরপাক খাচ্ছে, যে সবাই মিলে আমার সাথে এমন করলো কেন। আমার কোনো রেসপন্স না পেয়ে সুলতানা আবারও বলল, আমি বুঝতে পারছি আপনার মনে হয় শরীর খারাপ লাগছে, আপনি শুয়ে পড়ুন, আমি আপনার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। সুলতানা এই কথা বলে আমার মাথায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় আমি ওর হাতটা এক ঝটকায় সরিয়ে দিয়ে বললাম, কোনো দরকার নেই তোরে আদিক্ষেতা করার। সুলতানা মাথা নিচু করে নিল, হয়তোবা কান্না শুরু করেছে। আমার সেদিকে কোনো খেয়াল নেই। আমি আজকে এর একটা হ্যাস্তন্যস্ত করেই ছাড়ব। আমি বিছানা থেকে উঠে দাঁড়ালাম, দরজার দিকে পা বাড়াবো, ঠিক সেই সময় সে আমার হাত চেপে ধরল। আমার হাত ধরায় আমার হাতের উপর পানির মতো কিছু একটা পড়লো অনুভব করলাম। আমি হাতটা ছাড়িয়ে নিতে চাইলেই পারছি না, কারণ নিজের বিবেক চাচ্ছে না। সুলতান আমাকে বলছে, দেখেন, অন্তত আজকের দিনটায় সিন ক্রিয়েট করবেন না। বাড়িতে অনেক লোকজন, আব্বু অপমানিত বোধ করবেন। ওর কথায় যুক্তি আছে দেখে আমি বললাম, আচ্ছা ঠিক আছে, তবে আপনি খবরদার আমার কাছে আসার চেষ্টাও করবেন না। ঠিক আছে। তারপর আমি বললাম, আপনি ঘুমান, আর একটা কথা সবাই যেন বুঝতে পারে যে আমরা দুজনেই অনেক খুশি। ঠিক আছে, কিন্তু আপনি ঘুমাবেন না? এই মেয়ে, এই বেশি কথা বলতে না করছি না, আর একটা কথা বললে খবর আছে। সুলতানা আর কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। আমি সোফায় গিয়ে ঘুমানোর চেষ্টা করছিলাম, কিন্তু একটুও ঘুম আসছিল না। কেন জানি শুধু একটা কথাই মাথায় ঘুরপাক খাচ্ছে, যে আমি কি দোষ করেছিলাম যে আমাকে এমন শাস্তি দিয়েছে। আপনারা কি বলেন, এটা কি শাস্তি না? আমার সাথে সবাই অভিনয় করেছে। রাতে আর ঘুম হলো না। সকালে ফ্রেশ হয়ে বাইরে বের হতেই দেখি দুলাভাই আমার দিকে তাকিয়ে হাসছে। ভাইয়ের হাসি দেখে বুঝতে পারলাম যে এখন আমাকে নিয়ে কিছুক্ষণ উপহাস করা হবে। তাই আর কিছু না ভেবে বাইরে চলে আসলাম। হাইরে কপাল, বাহিরে এসেও শান্তি নেই। সবাই দেখি একই কথা জিগায়, কিরে রাতে ঘুম কেমন হলো? আমি সবাইকে বলছি ভালো ভালো, কিন্তু কেউ মানতেই চাচ্ছে না। কারণ সারা রাত জেগে থাকার কারণে চোখ দুটো লাল হয়ে আছে। তাই আমি আর বাইরে না থেকে ভেতরে আসলাম। ভেতরে আসতেই আম্মুর ডাক শুনলাম। আম্মুর ডাকে সাড়া দিয়ে আম্মুর কাছে গেলাম, সেখানে দেখি আব্বু আছে। আমি যেতেই আব্বু বললেন, বিকেলে তোমার শ্বশুর বাড়ি যেতে হবে, তোমাদের ওইখান থেকে লোকজন আসবে। আমি কিছু না বলে ওইখান থেকে চলে আসলাম। আমার কেমন জানি কিছুই ভালো লাগছে না। আমার রুমের দিকেও যেতে পারছি না, যে গিয়ে একটু ঘুমাবো, প্রচণ্ড ঘুম পাচ্ছে। রাগ মিলিয়ে একদম বিরক্তিকর ব্যাপার মনে হচ্ছে আমার। যাই হোক, আমি আর বাসায় না থেকে চলে আসলাম বাইরে। গাড়িটা নিয়ে বাসায় থেকে অনেকটা দূরে, আবার এখানে এসেও ভালো লাগছে না। আমি আসলে বুঝতে পারছি না যে আমার সাথে এমন কেন হচ্ছে। অতিরিক্ত রাগ থাকলে যা হয় আর কি, কোথাও গিয়ে একটু শান্তি লাগছে না। যাই হোক, আমি গাড়িটা একটা লেকের পাড়ে দাঁড় করিয়ে গাড়ি থেকে নেমে বসে আছি। কেমন জানি ভালো লাগে আমার এমন জায়গায় বসে থাকতে। বসে থাকতে থাকতে কখন যে দুপুর হয়ে গেছে সেদিকে আমার খেয়ালই নেই। সকাল থেকে এখনও পর্যন্ত কিছুই খাইনি, তারপরও একটু খিদের জ্বালা বুঝতে পারছি না। যাই হোক, ফোনটাও পকেট থেকে বের করে আরও বড় ধরনের শক্ট খেলাম, কারণ সকাল 10টার পর থেকে এখনও পর্যন্ত 100টারও বেশি কল আর 50টার বেশি মেসেজ। আমি আর কিছু না ভেবে বাড়ির দিকে রওনা দিলাম। অতঃপর বাসায় এসে যা দেখলাম তা আমার ধারণার বাইরে। এসে দেখি আব্বু বসে আছে আর সবাই সুলতানাকে থামানোর চেষ্টা করছে। আসলে সুলতানা প্রচণ্ড রকম কান্না করছে।
আর হ্যাঁ, এখন আমার শ্বশুরবাড়ি থেকে কেউ আসেনি। আমাকে দেখে বাবা বসা থেকে উঠে এসে সরাসরি এক চর বসিয়ে দিলেন। আমি কোনোভাবেই প্রস্তুত ছিলাম না। আরেকটা বিষয় দেখে অবাক হলাম যে আমাকে চর মারা দেখে সুলতানার কান্না আরও বেড়ে গেল। আব্বু শুধু বলল, তোর সাহস হয় কিভাবে? এইটুকু বলতেই ভাইয়া এসে আব্বুকে থামিয়ে দিয়ে বলল। তুমি বসো, আমি বলছি। তারপর ভাইয়া আমাকে টানতে টানতে আমার রুমে নিয়ে আসলো। কি তোর কি কোনো বুদ্ধি শুদ্ধি নাই? সব হারাই ফেলছো? কেন, কি হয়েছে ভাইয়া? আমি আবার কি করলাম? তুমি কোথায় গিয়েছিলে? তোমার ওয়াইফ এখনো পর্যন্ত খায়নি, আর তোমাকে কতবার ফোন করেছে দেখো তো। মেয়েটা সেই সকাল থেকে কান্না করেই যাচ্ছে। ও আচ্ছা, শ্বশুরবাড়ির লোকজন কখন আসবে? এই তো কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আর শোন, তোমার ঠোঁটের কোণে কেটে গেছে, ওইখানে পরিষ্কার করে নাও। তারপর ভাইয়া চলে গেল আর আমি বাথরুমে গিয়ে একদম গোসল সেরে বের হলাম। এই বাবা, এটা কি সুলতানা এখনও রুমে আসেনি? আমি দরজার সামনে গিয়ে দেখি এখনও নিচে বসে কাঁদছে। আর ভাবি আম্মু কিছুতেই ওর কান্না থামাতে পারছে না। এটা অব্যাহত যদি ওদের বাড়ির লোকজন দেখে তাহলে কী ভাববে আপনারাই বলেন। আমি ওপর থেকেই ডাক দিলাম, ভাবি ওকে উপরে নিয়ে আসেন তো। ও মা, এ কি, ওই মেয়েকে কোনোভাবেই উপরে আনা যাচ্ছে না, ও আসতেই চাইছে না। আমি এটা দেখে একটা প্রস্তুতি নিলাম। আমি রুমে গিয়ে একটা টি শার্ট পরে সরাসরি নিচে এসে ওর সামনে দাঁড়ালাম, কিন্তু মেয়েটা এখনও কেঁদেই চলেছে। আমি ভাবিকে বললাম উপরে যেন খাবারটা দিয়ে দেয়, আর ইশারায় বললাম আম্মুকে এখান থেকে নিয়ে যেতে। আসলে তখন সেখানে শুধু ভাবি আর আম্মুই ছিল। তারপর ভাবি আম্মুকে নিয়ে চলে গেল, আর আমি কি ভাবছেন, আমি সুলতানাকে একদম কোলে তুলে নিয়ে উপরে চলে আসলাম। কোলে তুলে নিতেই ও পুরোপুরি অবাক হয়ে গেছে আর কান্নাও থেমে গেছে। রুমে ওকে নিয়ে আসতে আসতে ভাবলাম সুলতানাকে একটু হাসাতে হবে, নাহলে পরে সমস্যা হতে পারে, কারণ কোনো মানুষ অনেক কান্নাকাটি করতে করতে সেন্সলেস হয়ে পড়ে। এখন ভয় একটাই। যাই হোক, রুমে নিয়ে এসে সুলতানাকে নামাতেই খেয়াল করলাম ও খুবই লজ্জা পেয়েছে, আর নামিয়েই বললাম, বাবারে এত ভারী। ও দেখি আমার দিকে তাকিয়ে আছে, মনে হয় কিছু বলবে। আপনি খুবই খারাপ মানুষ, বুঝলেন? তারপর তারপর আর কিছুই না। বলে ও উঠে আমার দিকে এগিয়ে আসছে। ওর চোখের চাহনিগুলো অন্যরকম দেখাচ্ছে। ও আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে, আর আমি কিছু বুঝতে পারছি না কি করব। ও এগিয়ে আসছে, এবার আমি পিছাচ্ছি। ও এগিয়ে আসছে আর আমি পিছিয়ে যাচ্ছি। একসময় আমি দেওয়ালের সাথে ঠেকে গেলাম, কিন্তু ও থামছেই না, এগিয়েই আসছে। আস্তে আস্তে ও একদম আমার কাছে চলে এসেছে। আমি ওর নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছি। আস্তে আস্তে ও ওর মুখটা আমার দিকে এগিয়ে নিয়ে আসছে, একদম কাছাকাছি চলে এসেছে। আমার কেমন জানি লাগছে, কিন্তু সুলতানা তো থামছেই না। এমন সময় ঠক 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 আওয়াজ পেয়ে সুলতানা ও আমি দুজন একসাথে দরজার দিকে তাকাতেই দেখি ভাবি আর ভাইয়া দাঁড়িয়ে আছে, আর ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সুলতানা ওদের দেখে প্রচণ্ড রকম লজ্জা পেয়েছে, লজ্জায় লাল হয়ে গেছে। আমি যে লজ্জা পাইনি তাও না, তারপরও কিছু বলছি না। ভাবি এখনও ওইখানেই দাঁড়িয়ে আছে। আমি বললাম, কি ব্যাপার, ওখানে দাঁড়ায় থাকবেন না ভেতরে আসবেন? খিদা লাগছে তো? আসছি তো। তারপর ভাবি খাবার রেখে খেয়ে নিতে বলল, আর যাওয়ার সময় সুলতানাকে কিছু শিখিয়ে দিয়ে গেল। না না বলে গেল, কি আপনারাও শুনবেন? তাহলে শুনুন। সুলতানা, তুমি এই বাদরটাকে একটু মানুষ করো তো। আর হ্যাঁ, তোমাকে কিছু বললে আমাকে বলবা, নয়তো আব্বুকে বলবা। আচ্ছা আপু। আসলে সুলতানা এখনো মাথা ওপরের দিকে উঠায়নি, খুবই লজ্জা পেয়েছে বেচারা। তারপর আর কিছু না বলে ভাবি আর ভাইয়া চলে গেল। এ মায়ে কি, এবার দেখি সুলতানা মাথা তুলে আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। কি হয়েছে? হ্যাঁ, এত হাসতে হবে কেন? আর একটা কথা শোনেন, সবার সামনে আমাকে তুমি করে বলবেন, না হলে ধরা খেয়ে যাব। গতকাল রাতের কথা মনে নেই নাকি? আর সবাই যদি জানতে পারে তাহলে মন খারাপ করবে। আর হ্যাঁ, এখন যেমন শুরু করেছিলেন আর যেন না হয়। ওই চুপ, বেশি কথা বললে না আমি তোমাকে সব সময় তুমি করে বলবো, কারণ আমার তো অধিকার আছে, তাই না? আর হ্যাঁ, এখন যা করতে পারলাম না তা তো অবশ্যই করব, কারণ আমি এখন তোমার বিয়ে করা বউ। গতকাল রাতে কিছুই করি নাই, তুমি রেগেছিলে বলে। বিয়ে করা বউ, কিন্তু আপনি বিয়ের আগেই সে অধিকার হারানোর কাজ করেছেন। অবশ্যই আপনি আমার বিয়ে করা হালাল বউ, আপনার সব দায়িত্ব আমার। কিন্তু
আমি আপনাকে মানতে পারছি না। তাহলে আমি কি করব বলো? আমি না হয় না বুঝে একটু অপরাধ করেছি, কারণ তোমাকে দেখা মাত্র পাগল হয়ে গেছি, কাছে পেতে মন চাইছিল তাই পাগলামি করছি। তাই বলে কি মাফ করা যায় না? হ্যাঁ, আপনি তো নাবালক বাচ্চা, আপনি কিছুই বুঝতে পারেন না। আপনি কচি খুকি, না বুঝে না শুনে সব করছেন, সেটা তো আমাকে বিশ্বাস করতে হবে, তাই না? তাই। হুম, তাই। আচ্ছা, আমি আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, এখন খুব ক্ষুধা লাগছে, খেয়ে নেন। ও, তাহলে মাফ করেছো? ওই আর কথা যেন না শুনতে পাই, তাড়াতাড়ি খেয়ে নেন। ও ছোট বাচ্চাদের মতো করে মুখ ফুলিয়ে বলল, আমরা এখন খাওয়া দাওয়া করছি। আমি খাচ্ছি আর ভাবছি মেয়েটা অনেক সুইট, সব কথা শুনে এখনও বাচ্চাদের মতো স্বভাব থেকেই গেছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার বউটা অনেক সুন্দর, একদম পরীর মতন, একবার দেখলে শুধু তাকিয়ে থাকতে মন চায়। আপনারা ভাবছেন আমি এগুলো বলছি কেন? আসলে ও যাই করুক না কেন, আমার বিয়ে করা বউ তো, যত যাই বলি না কেন একটা টান হয়ে গেছে। যাই হোক, হঠাৎ করে আমার প্রচণ্ড জ্বলছে ঠোঁটের কোণে, কারণ আব্বু চরমারায় ওখানে কেটে গেছে। আমি খাওয়া শেষ করতেই ও বলল, এই জন্য তো তোমার শরীরের এই অবস্থা। এতটুকু খেলে মানুষ কোনো দিনও মোটা হবে না। এমনিতেই জ্বলছে, আর তার উপর এইরকম কথা কার ভালো লাগে? ওই আমার আর মোটা হওয়া লাগবে না, আমি চিকন আছি, চিকনই থাকবো। চুপচাপ খাওয়া শেষ করেন। তারপর ও চুপচাপ খাওয়া শেষ করে প্লেটগুলো নিচে রেখে আসতে গেল, আর আমি বিছানায় গা এলিয়ে দিলাম। একটু পরে দেখি মামনি আসছে। আরে ভুলে গেছেন আমার ভাতিজি। ও এসে সরাসরি আমার বুকের উপর শুয়ে পড়ল। আসলে ও এইরকমই করে, যদি দেখে আমি শুয়ে আছি তখনই আমার বুকের উপর শুয়ে পড়বে। তারপর আমি বললাম, মামনি, তোমার নতুন চাচি তোমাকে আদর করেনি? করেছে। নতুন চাচি কই? এটা তো সেদিনের বাইকে করে দিয়েছে চাচি। অনেক আদর করেছে, তোমার চাইতে বেশি। তাই না? এখন আর কি আমাকে মনে থাকবে? এখন তো তুমি তোমার আদরের চাচি পেয়েছো। পেয়েছি তো, কি হয়েছে? আচ্ছা মামনি, তুমি আজকে আমার সাথে চলো তোমার চাচির আম্মুর বাড়ি। আমার কথা শুনে ও উঠে বসে কেমন করে যেন আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম, কি মামনি, কি হলো? না, কিছু না, কিন্তু আমি যাব না। কিন্তু কেন? তুমি জানো না, চাচির আম্মু পচা। আমি যাব না বাবা, তুমি যাও। বলেই দৌড়। হাই রে কপাল, সেদিন যদি না বলতাম কথাটা তাহলে আজকে ভালো হতো। আসলে মিথ্যা বললে বিপদে পড়তেই হয়। আপনারা ভাবছেন আমি এমন করছি কেন? আসলে আমার কেমন যেন লাগছে ওদের ওখানে একা একা যেতে। যাই হোক, দৌড় দিলাম ভাইয়া এর কাছে, গিয়ে বললাম, ভাইয়া, আমাকে নাকি শ্বশুরবাড়ি যেতে হবে, তো আমাকে কি একাই যেতে হবে নাকি? আরে না, একা যাবে কেন? তুমি আর সুলতানা যাবে। আমি কি আপনার সাথে মজা করছি বলেন ভাই? ভাই প্লিজ, আপনি আমার সাথে চলেন না। আরে দূর, তুমি কি এখনো ছোট? বোকা, এত ভয় কেন? এখন আমাকে ছাড়ো, আমি দেখি তোমার শ্বশুর বাড়ির কারোর কিছু লাগবে কিনা। ওরা তো এদিক ওদিক আছে। আসলে আমি ঘরে থাকাই জানিনি যে ওনারা কখন এসেছেন। এরপর আমি ভাবি কাছে আসলাম, কিন্তু কোনো লাভ হলো না। তারপর ব্যর্থ হয়ে রুমে আসলাম। হায়রে কপাল, এখানেও শান্তি নেই, পুরো রুমের মধ্যেই মানুষ। এগুলো আবার কখন আসলো? আমাকে দেখে একজন বলল, কিরে সুলতানা, তোর হাজবেন্ডকে কি রাতে ঘুমানোর সময় দিসনি? বলেই সবাই হো হো করে হেসে উঠল। সুলতানা খুবই লজ্জা পেয়েছে, মাথাটা নিচু করে বসে আছে, আর আমাকে প্রচণ্ড খারাপ লাগছে কথাগুলো শুনে। আরে ভাই, আমার ব্যাপারে আমি ঘুমাবো কিনা তাদের এত কি? আমি আর ওখানে না থেকে চলে আসলাম। তারপর ওখান থেকে নিচে এসে সবার সাথে কথা বললাম, সব কিছু ঠিক আছে কিনা তা ভালোভাবে পরীক্ষা করতেই আব্বু ডাকলেন। আমি যেতেই বললেন, শোনো, তুমি রেডি হয়ে নাও, বোমা রেডি। আচ্ছা ঠিক আছে বলে চলে আসতে শুরু করলে আব্বু আবার বলল, দেখো বাবা, তোমার রাগের কারণ আমি জানি, আর সব কিছু ভুলে যাও। আচ্ছা ঠিক আছে। কিন্তু মনে মনে বললাম এর ফল সুলতানা পাবে। তারপর ওখান থেকে এসে রেডি হয়ে চলে আসলাম শ্বশুরবাড়ি। লোকে বলে না, শ্বশুরবাড়ি মধুর হাঁড়ি, আসলে কথাটা সত্য। যাই হোক, এখানকার সবাই এখন আমাকে নিয়ে ব্যস্ত বললেই চলে। কি আজব ব্যাপার, তাই না? আমার বাড়িতে সবাই সুলতানাকে নিয়ে ব্যস্ত, আর এখানে আমায় নিয়ে সবাই ব্যস্ত। যাই হোক, তারপর রাতের খাবার শেষ করে রুমে আমি ফেসবুকে একটু নিউজ ফিডে ঘোরাঘুরি করছি। একটু পরেই সুলতানা আসলো।
এসেই সরাসরি দরজা বন্ধ করে বিছানার দিকে এগিয়ে আসছে। আমি সুলতানার চোখের দিকে তাকাতেই বুঝতে পারলাম আমার সাথে এখন কিছু হলেও হতে পারে। ও এগিয়ে আসছে আর আমার অবস্থা আস্তে আস্তে কেমন যেন হচ্ছে বুঝছি না। ও এসেই আমাকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। দিয়ে ও আস্তে আস্তে, আরে এত তাড়াতাড়ি কেন আপনাদের আস্তে আস্তে বলি, আমার বুঝি লজ্জা করে না? ও আস্তে আস্তে আমার উপর উঠে বসে আমার মুখের দিকে মুখ নিয়ে আসছে। আমার কেমন যেন লাগছে। আমি কিছু বুঝতে পারছি না যে কি করব। আমারও কে, আমার থেকে ছাড়াতেও পারছি না। হায় হায়, সবাই শুনলে কি বলবে আপনারাই বলেন। আমি একটা মেয়ের থেকে নিজেকে ছাড়াতে পারছি না। আপনারা আবার কাউকে বলবেন না কিন্তু, হ্যাঁ? ও মুখ একদম আমার মুখের কাছে চলে এসেছে। ও ওর চোখ দুটো বন্ধ করে ফেলছে। এমন সময় আবারও ঠক ঠক আওয়াজ হলো। আওয়াজ হওয়াতে সুলতান আমাকে ছেড়ে দিল আর মুখে অটোমেটিকভাবে এক চিলতে হাসি ফুটে উঠল। সুলতান আমার দিকে তাকিয়ে দেখল আমি হাসছি। ঠিক তখনই ও আবার আরও জোরে আমাকে ধরে আমার গালে একটা চুমো দিয়ে দিল। আমি তো রীতিমতো অবাক, কি মেরে বাবা! আমাকে ছেড়ে দিয়ে ও উঠে যাচ্ছে, কিন্তু ওর মুখে প্রচণ্ড রকমের বিরক্তি প্রকাশ পাচ্ছে। আর আমার কথা ভাবছেন, আমি তো পুরাই টাসকি খেয়ে গেছি। যাই হোক, ও গিয়ে দরজা খুলতেই দেখলাম ওর আম্মু, মানে আমার শাশুড়ি। ও গিয়ে বলল, কি হয়েছে আম্মু? একটু ঘুমিয়ে গেছিলাম। একটু ঘুমের ঘরে থাকার মতো অভিনয় করে বলল, ওই তুই তো বড়ই কেয়ারলেস মেয়ে রে। কেন, আমি আবার কি করলাম? হ্যাঁ, দেখ তো জামাই ওর ঠোঁটের ওখানে কেটে গেছে, তুই এই মলমটা এনে রেখে দিয়েছিস কেন? এটা ওখানে লাগাতে হবে না? সুলতানা কিছু বলতে যাবে তার আগে আমিই বললাম, না আন্টি, আসলে ও নিয়ে এসেছিল, কিন্তু আমি দিতে চাইনি, সেজন্য আবার রেখে এসেছে। আমার কথা শুনে সুলতানা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। আমার শাশুড়ি বলছে, ও আচ্ছা, ঠিক আছে, তোমরা তাহলে ঘুমাও, কিন্তু এটা দিলে একটু তাড়াতাড়ি সেরে যেত। আচ্ছা দিন, আমি লাগিয়ে নিবনি। তারপর আমার শাশুড়ি ওইটা দিয়ে চলে গেল। তারপর সুলতানা ওইটা হাতে করে আমার কাছে এসে বলল, বাহ, খুব ভালো মিথ্যা বলতে পারো তো তুমি। আপনাকেই তো বাঁচালাম, না হলে আপনাকে তো আপনার আম্মু, না মানে আমার শাশুড়ি অনেক বকা দিত। সেটা বুঝতে পেরেই তো আমি ওইটা বললাম। ও তাই বুঝি। তা এখন এটা লাগিয়ে নাও, তাহলে এটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। কোনো দরকার নেই, ওইটা লাগাতে হবে না, ওইটা এমনিতেই ভালো হয়ে যাবে। সুলতানা আর জোর করলো না আর বলল, এখন শুয়ে পড়ো, অনেক রাত হলো। কি আপনি ঘুমাবেন না? না কোথাও যাবেন আমি ঘুমানোর পরে? হ্যাঁ যাবো তো, আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। কালকে তো আপনার বাড়িতে ছিলাম, তাই যেতে পারিনি। কি? হুম। কোথায় আপনার বয়ফ্রেন্ড? আমিও যাব দেখা করতে, চলেন। আপনাকে যেতে হবে না, আর আপনার লজ্জা লাগবে না। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবেন আমরা কি করব। এবার আমার একটু রাগ হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনি যান, তবে আগেই বলতে পারতেন যে আপনার এমন কেউ আছে। তাহলে কি করতেন? তাহলে আপনাকে বিয়ে করতাম না। কি? তুই আমারে বিয়ে করতি না তো কাকে বিয়ে করতি বল? আমার কলার ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বলল। এবার আমি রীতিমতো অবাক আর নির্বাক দুটাই। এখন আমি বুঝতে পারছি কেন ও বিয়ের আগে আমাকে এভাবে জ্বালিয়েছে। ওই কলারটা তো ছাড়েন। আর আপনি বললেন বলেই তো বললাম। তুমি বুঝতে পারছেন না কেন? আমি তো বলেছি তাই না, যে আমার ভুল হয়ে গেছে, সরি সরি, কিন্তু তুমি বুঝতেই চাইছো না। তো আমি কি বলবো বলো? হাই হাই, এটা আমি কি দেখছি? সুলতানা কান্না করে দিছে, কিন্তু আমার কলার এখনও ছাড়িনি। আমি কি করব বুঝতে পারছি না। আসলে আমার যে ওকে ভালো লাগে না তাও না, কিন্তু দূর কিসের কিন্তু, যাই করুক না কেন সব তো আমার সাথেই করেছে। আর বউটা তো আমার, তাই না? আমি ওর চোখের পানিগুলো মুছে দিলাম আর বললাম, এত কষ্ট পাওয়ার কি আছে? আমি তো অভিনয় করছিলাম, আপনি যেমন করেছেন তেমন। সুলতানা আর কিছু বলল না, আমার কলার ছেড়ে এখন আমায় ধরেছে। আমি এবারও অবাক, কারণ এই রকম পরিস্থিতিতে আমি প্রথম। আমার এই রকম দেখে সুলতানা বলল, একটু জড়িয়ে ধরতেও পারেন না নাকি? হ্যাঁ, হুম। আমি হুম বলতেই ও আরও বেশি শক্ত করে জড়িয়ে ধরল। আমায় মনে হচ্ছে ছোট বাচ্চা ভয় পেয়েছে। যাই হোক, আমারও যখন ধরেছে সেহেতু আমিও ধরলাম। হায় হায়, আপনারা সবাই শুনে ফেলেছেন? কি লজ্জা, কি লজ্জা। তবে ডোন্ট মাইন্ড, হ্যাঁ? আপনারা আবার কাউকে বলবেন না কিন্তু। তখনই সুলতানা বলল, চলো এখন আদর করবে, বাসরাতে কিছু করনি। কি করব? হুম। রোম্যান্স করব।
বলে সুলতানা ধাক্কা দিয়ে আমায় খাটে শুয়ে দিল আর আমার বুকের উপর বসে শাড়ির আঁচলটা ফেলে আমার উপর ঝাঁপিয়ে পড়ল। আর বলা যাবে না কি হয়েছে, লজ্জা লাগে। যাই হোক, পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে একটু ঘুরতে বের হলাম একা একাই। তারপর দুপুরের পর খাওয়া দাওয়া শেষ করে বিকেলে আমরা আমাদের বাসায় চলে আসলাম। ও আপনারা আবার শুনবেন কালকে রাতের সব কথা? হাই হাই, কি বলবো বলেন? লজ্জা লাগছে? না মানে লজ্জা লাগছিল। বিয়ে করেন তারপর বুঝতে পারবেন। যাই হোক, বাসায় এসে রাতের খাবার শেষ করে সবার সাথে গল্প করে তারপর আর কি রুমে গেলাম। গিয়ে দেখি বউটা আমার মুখটা ফুলিয়ে বসে আছে, সেই বাসরাতে যেভাবে বসেছিল সেইভাবে। আমি রুমে যেতেই এসে আমার পায়ে সালাম করলো, কিন্তু আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম, কী ব্যাপার, আজকে তো বাসর না? ও কি বলল জানেন? তো কি হয়েছে? প্রথম দিন তো আর বাসর হয়নি, তবে গতকাল হয়েছে। আজও হবে, প্রতিদিন হবে। আজকে আর ছাড়ছি না। বলেই আমার উপর হামলা শুরু। এখানে থেকে শুরু হলো পারভেজ আর সুলতানার এর দুষ্টু মিষ্টি প্রেমের সংসার। সবাই দোয়া করবেন 10-12টা গুড়াগাড়া যেন হয়, ফুটবল খেলার টিম তৈরি করতে যেন পারি।